বাংলাদেশ প্রশাসন, আইনজীবী এবং বিচারপতির গভীর ষড়যন্ত্রে জেলবন্দী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর ব্যাপারে বিশেষ করে ওনার মানবাধিকার রক্ষার্থে এবং উনি যে আজকে জেলখানায় বন্দী অবস্থায় আছেন, জজ সাহেবের কাছে নিবেদন করেছি যাতে করে ওনার বেলটা হয়। আমরা বেলের জন্য যথেষ্ট লড়াই করে যাচ্ছি আজকে 2 দিন পর্যন্ত। জজ সাহেব আমাদের সঙ্গে ঠিক একটা ডিসক্রিমিনেশন করেছে বলে আমার মনে হয়। আজকে আমরা এই অ্যাপ্লিকেশনটা শুনানি করতে পারি নাই। এই কারণে ওখানে কিছু লয়ার আছে, প্রসিকিউশনের লয়ার, কিছু বিএনপির লয়ার, কিছু জাতীয় পার্টির লয়ার, কিছু বিভিন্ন ধরনের লয়ার গুলো একত্রিত হয়ে আমাদেরকে শুনানি করতে দিতে দেননি। কিন্তু কেমন আছেন জেলখানায় সনাতনীদের নয়নের মণি চিন্ময় প্রভু? আমি যেহেতু চিন্ময় প্রভুকে দেখতে গিয়েছিলাম, কোথায়? জেলখানায় দেখে আসছি। আমি যেহেতু ওখানে ছিলাম 25 থেকে 30 মিনিট কথা বলেছি। উনি চোখে ওনার জল আসছে, যখন বিদায় হয়ে যাচ্ছি উনি চলে যাচ্ছে, আমিও চলে আসছি। জেল সাক্ষাতে জানালেন প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ। বিস্তারিত দেখুন। বিচারের নামে প্রশাসন হচ্ছে বাংলাদেশে? প্রশ্ন উঠছে কারণ স্থানীয় কোনো আইনজীবীর সঙ্গে নেই। এই অজুহাতে বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের শুনানি এগিয়ে নিয়ে আসার আবেদন খারিজ করা হলো। 21 আইন দেখিয়ে সন্ন্যাসীর আইনজীবীর আবেদন খারিজ। চট্টগ্রাম আদালতে হলো না শুনানি। গোটা ঘটনায় যৎপরোনায় ক্ষুব্ধ প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিনি জানিয়েছেন, আমি শুধু আইনজীবী নই, মানবাধিকার কর্মীও। আমি ওকালতি করি নিজের জীবন রক্ষার জন্য নয়, সংখ্যালঘুদের পাশে থাকতে আমি নিষ্ঠা নিয়ে কাজ করি। ফি দিয়ে আমাকে সন্তুষ্ট করা কঠিন হবে, কারণ আমি এগুলো পছন্দ করি না। আমি যেহেতু দীর্ঘদিন সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করি, আমার ডকুমেন্টস, কাগজপত্র, ফ্যাক্ট ফাইন্ডিং অনেক। আমি এটা জজ সাহেবকে বিভিন্ন সময় দেখিয়েছি, স্থানীয় প্রশাসনকে দেখিয়েছি, কিন্তু মানবাধিকার লঙ্ঘন করছে এরকম অপরাধের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ করছে না। মানবতার বিরুদ্ধে অপরাধ হলে ওরা তদন্ত করবেন, ওরা সুফল কিছু দিতে পারবেন না। সেই জন্যই আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি, শুধু চিন্ময় কৃষ্ণ প্রভুই নন, এরকম আরও যারা আছেন যারা বিচার পাচ্ছেন না, তাদের সকলের পাশে দাঁড়িয়ে আমি লড়াই করব। কেন স্থানীয় আইনজীবীরা চিন্ময় কৃষ্ণের হয়ে দাঁড়াচ্ছে না? ও রবীন্দ্র ঘোষ জানিয়েছেন, বাংলাদেশে আইনজীবীদের প্রতি অনেক হুমকি রয়েছে। এক আইনজীবীকে তো মেরেই ফেলতো, সে এখন হাসপাতালে আছে। স্থানীয় আইনজীবীদের চিন্ময় প্রভুর হয়ে মুখ খুলতেই পার দিচ্ছে না। ঠিক কি হয়েছিল? বৃহস্পতিবার জজ সাহেব সকাল 11টায় যখন কোর্টে উঠলেন, আমি বললাম শুনানি করতে চাই। উনি অনুমতি দেন, কিন্তু বিকাল 2:30-3টে নাগাদ তখন শুনানি শুরু হলো। তখন প্রায় 30 থেকে 40 জন আইনজীবী কোনো অনুমতি ছাড়াই এজলাসে ঢুকে পড়ল। এটা কি করে সম্ভব? ওদের কোনো ওকালতনামা ছিল না। কাদের হয়ে ওরা গেল? অভিযুক্তর হয়ে নাকি অভিযুক্তের বিরুদ্ধে? কেন আমার কথা শোনা হলো না? আমি জজ সাহেবের উপর সত্যি মনক্ষুণ্ণ। আমাকে স্থানীয় আইনজীবী আনতে বললেন। আমি স্থানীয় আইনজীবী কোথায় পাবো? যখন চিন্ময় কৃষ্ণর হয়ে স্থানীয় আইনজীবীরা দাঁড়াতে গিয়েছিল, সেটা করতে দেওয়া হয়নি। শুনেছি ওরা গোপনে বৈঠক করেছে যে এখানে চিন্ময় কৃষ্ণর হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হবে না, হেনস্থা করা হবে। কেন আইনজীবী এখানে আসবেন? বলছেন রবীন্দ্র ঘোষ। প্রবীণ আইনজীবী আরো বললেন, আমাকে বলা হলো আমি এই আদালতে দাঁড়াতে পারবো না। আমি ওকালতনামা নিয়ে এসেছিলাম। আমাকে বলা হলো আপনার এখানকার আইনজীবী লাগবে। আমি প্রশ্ন করি, কেন? এখানকার আইনজীবী তো লাগার কথা নয়। তারপর জজ সাহেব বললেন, আমি পেন্ডিং রাখলাম, আপনি এখানকার আইনজীবী আনুন। বৈষম্যের শিকার হতে হচ্ছে, আইনজীবীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। কেন আইনজীবীরা দাঁড়াবে? চট্টগ্রাম আদালতের ভূমিকা বৈষম্যমূলক। শুনানি স্থগিত রেখে দেওয়ার অর্থ কি? পরবর্তী পদক্ষেপ কি? রবীন্দ্র ঘোষ বলেছেন, উচ্চ আদালতে যাব। কিভাবে যাব? 2রা জানুয়ারি যদি শুনানো হয়, তাহলে আরও 1 মাস লেগে যাবে হাইকোর্টে মামলা নিয়ে যেতে। জেলে থাকতে হবে আরও 1 মাস। বিচার দেবে কি করে? কিন্তু কেমন আছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী? কি জানাচ্ছেন রবীন্দ্র ঘোষ? চিন্ময় প্রভুর ব্যাপারে বিশেষ করে ওনার মানবাধিকার রক্ষার্থে এবং উনি যে আজকে জেলখানায় বন্দী অবস্থায় আছেন, এই বিষয়গুলোকে নিয়ে আমি বিশেষ করে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এবং হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির পক্ষ থেকে আমরা এসেছি এবং জজ সাহেবের কাছে নিবেদন করেছি যাতে করে ওনার বেলটা হয়। আমরা বেলের জন্য যথেষ্ট লড়াই করে যাচ্ছি আজকে 2 দিন পর্যন্ত।
কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমার এই মামলায় বেল থাকা অর্থাৎ আমার ওকালতনামা থাকা সত্ত্বেও জজ সাহেব আমাদের সঙ্গে ঠিক একটা ডিসক্রিমিনেশন করেছে বলে আমার মনে হয়। আমি কোন ধরনের ডিসক্রিমিনেশন? আমার ওকালতনামা আছে, আমি সুপ্রিম কোর্টের লয়ার, আই ক্যান মুভ এনি অ্যাপ্লিকেশন বিফোর এনি কোর্টস অফ বাংলাদেশ। এটা আমার কোর্টের শুধু নয়, বাংলাদেশ বার কাউন্সিলের প্রোটোকল অনুসারে আমি এটা করতে পারি। আই গট এভরি রাইট। এখন আজকে 2 দিন পর্যন্ত লড়াই করার পরেও আজকে আমরা এই অ্যাপ্লিকেশনটা শুনানি করতে পারি নাই। এই কারণে ওখানে কিছু লয়ার আছে, প্রসিকিউশনের লয়ার, কিছু বিএনপির লয়ার, কিছু জাতীয় পার্টির লয়ার, কিছু বিভিন্ন ধরনের লয়ারগুলো একত্রিত হয়ে আমাদেরকে শুনানি করতে দিতে দেননি। আমি বলবো কালকে আজকেও একই অবস্থা হয়েছে। দুঃখজনক হলো সত্য, আমাদেরকে বলেছে আপনার ওকালতনামা নাই। আমি শ্রীনাথবাবু জেলখানায় গিয়ে আমরা কাছ থেকে ওকালতনামা প্রকিউর করতে পেরেছি। ওই প্রকিউর করার পরে আজকে আবার সকালবেলা 11টায় জজ সাহেব যখন কোর্টে বসেছে, তাকে আমরা আমার ওকালতনামা সহ দিয়েছি। উনি ওকালতনামা পেয়ে স্যাটিসফাইড হয়েছে। উনি একটা অর্ডার দিয়েছে এই বলে যে আমি বিকালবেলা 3টার দিকে এটা শুনানি করব। আমরা যথাযথভাবে আজকে 3টায় উপস্থিত হয়েছি। আমরা শুনানিতে অংশগ্রহণ করাকালীন সময়ে কিছু আইনজীবী আবারও নতুন করে বলেছে চট্টগ্রাম কোর্টের যে কোনো আইনজীবীর মাধ্যমে উনি করতে হবে। এখন আমার ভয় হচ্ছে এখানে যাদের বিরুদ্ধে মামলা, কতগুলো লয়ার, প্রায় 70 জন লয়ারের বিরুদ্ধে, আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, যাতে এই লয়াররা এই সমস্ত কেজে অ্যাপিয়ার করতে না পারে, মানবতার পক্ষে লড়াই করতে না পারে, আর লয়ার হিসেবে তার দায়িত্ব পালন করতে না পারে। আমরা আজকে যে ঘটনাটা হলো দুঃখজনক ঘটনা, জজ সাহেবকে ওকালতনামা দেওয়ার পরেও উনি কেন এই চট্টগ্রাম সমিতির আইনজীবীদের অংশগ্রহণ করার জন্য বললেন, আর এটা মাথায় ধরে না। তারপরেও একটা আইনজীবীকে আমরা পেয়েছিলাম, আইনজীবী এখন ভয়ে এখন পার্টিসিপেট করতে চাচ্ছে না। এখন জজ সাহেব একটা রায় দিয়ে বসলো, আমি এটা পেন্ডিং রাখলাম। যখন সামনের তারিখ আসবে, মানে 2/1/2025, 1 মাসের কাছাকাছি প্রায়, তো অতদিন তো চিন্ময় প্রভু উনি কি বেঁচে থাকবেন নাকি মারা যাবেন সেটা তো একমাত্র ভগবান বা ইয়ে ছাড়া কেউ জানে না। এখন আমরা একমাত্র আমাদের পন্থা হলো আমরা হাইকোর্টে যেতেই হবে। হাইকোর্টে কোর্ট করার পরে আমরা একমাত্র হাইকোর্টে যেতে পারবো। যদি এটা রিজেক্ট করে, জজ সাহেব যদি রিজেক্ট করে, হাইকোর্টে যেতে হবে। এখন জজ সাহেব যদি এটা পেন্ডিং রেখে দেয়, আজকের মতো যদি উনি করেন, তাহলে আমরা বিচার পাওয়ার সম্ভাবনাটা কম আমি মনে করি। কারণ ডিলে ডিফিটস ইকুইটি একটা কথা আছে, তাহলে এই যে ইকুইটিটা ভঙ্গ করছে কে? যিনি চেয়ারে বসে আছেন উনি। যদি চেয়ারে বসে আছেন উনি নয়, সঙ্গে যারা প্রসিকিউশনের পক্ষে হোক কিছু দুর্বৃত্তকারী, যে আমরা বলতে পারি আমরা ডিজার্টেড হইনি, আমরা এখনো লড়াই করতে যাচ্ছি, করব। আপনারা বাইরে যারা আছেন, আজকে আমি যেহেতু চিন্ময় প্রভুকে দেখতে গিয়েছিলাম, কোথায়? জেলখানায় দেখে আসছি। ভালো আছে, তবে উনি একটু চিন্তায় আছে যে বেল কখন হবে, উনিও চিন্তায় আছে। সবার সামনে বলেছে আমার শরীর মোটামুটি ভালো না, তবে মানে ওনারা প্রশাসন আমাদেরকে সাহায্য করছে, উনি স্বীকার করেছে। তবে ওনার প্রতি ফিজিক্যাল অ্যাসল্ট এগুলো হয়নি, উনি ভালো আছেন। আমি যেহেতু ওখানে ছিলাম, প্রায় 25 থেকে 30 মিনিট কথা বলেছি। আমি চোখে ওনার জল আসছে, যখন বিদায় হয়ে যাচ্ছি, উনি চলে যাচ্ছে, আমিও চলে আসছি, তখন আমি দেখলাম চোখের জল ওনার আসছে। এটা অত্যন্ত দুঃখজনক। উনি নিরীহ একটা লোক, মানুষের জন্য কাজ করে, যেমন আমি মানবাধিকার করি। এখন আমাকে যদি জেলে ঢুকিয়ে রাখে, আমি কি করবো? সর্বনাশ। তাহলে ইট ইজ নট